থালায় ভাত বেড়ে তরকারি আর মাছের বাটিগুলো সাজিয়ে কণিকা দেবী হাঁক পাড়েন। বলি, খাবারটা কি নিজে এসে গলদ্ধকরণ করা হবে, নাকি সেটাও শাশুড়িকে দিয়েই করানো হবে? কোনো কালে দেখিনি বাপু, শাশুড়ি বউকে পাত পেড়ে খাওয়ায়। আমরাও তো এককালে বউ ছিলাম নাকি, ঘরে বাইরে দাপিয়ে সামলেছি। তোমাদের তো আরামের চাকরি বাপু, ওই ফোনে কী সব খুটখুট করলে আর গাড়ি এসে বাড়ির সামনে হাজির হলো। আমিও তো চাকরি করেছি, ভরা নদী ডিঙিয়ে তবে গিয়ে পৌঁছতম স্কুলে। বর্ষায় তো আরও কষ্ট। ওসবের এরা কি বুঝবে? এরা হলো গিয়ে আজকালকার ছেলে মেয়ে, এরা সব দিক দিয়েই কেতাদুরস্ত। গজগজ করতে করতে খাবারের থালাটা ডাইনিং টেবিলে রাখলেন কণিকা দেবী। অনুপমার দিনের শুরুটা শাশুড়ির এই ঠোঁটস্থ কয়েকটা ডায়লগ দিয়েই হয়। এই 2 বছরে ওর কানেরাও এতটাই ইমিউন হয়ে গেছে কথাগুলো শুনে যে ও আর গায়ে বা মনে কোথাও মাখে না কথাগুলো। চুপচাপ নিচে নেমে খাবারটা গিলতে শুরু করলো। গেলাই বটে, তাড়াহুড়ো করে না বেরোতে পারলে 8টার ট্রেনটা মিস করবে। 8:30টার আবলোকাল ধরে ঝুলতে ঝুলতে অফিসে যাওয়াটা যে কী পরিমাণ কষ্টের তা ওর চেয়ে ভালো কে জানে। কণিকা দেবী তখনও বিড়বিড় করে চলেছেন। কোনো ক্রমে মুখ ধুয়ে ব্যাগটা কাঁধে ঝোলায় অনুপমা। মা আসি বলেই বেরিয়ে যায় অনু। কণিকা দেবী পেছন থেকে চিৎকার করে বলেন, টিফিনটা খেয়ে আমার 14 পুরুষকে উদ্ধার করু। এই সময়েও কথাটা শুনে অনুপমার হাসি পেয়ে যায়। কণিকা দেবী তখন অনুপমার এঁটো থালা তুলতে তুলতে বলে চলেছেন, খাবারও খাবে কাক ছড়ানোর মতন করে। বারবার বলেছিলাম বাড়ির কাছে চাকরি পেয়েছো, ঠাকুরকে প্রণাম ঠুকে জয়েন করো, কিন্তু না, সেই মেয়ে কথা শুনলে তো বেছে বেছে চাকরি নিল সেই দূর শহরে। কি হতো এখানে চাকরি করলে? পয়সা না হয় দুটো কম পেত, তাতে কি এমন ক্ষতি হতো? আরে বাবা, আমার ছেলেও তো কামাচ্ছে, তুইও কামাচ্ছিস, আমাদের বুড়ো বুড়ি দুটোরই পেনশন আছে। সংসার কি এমন খারাপটা চলতো? এখন মর খেটে খেটে 2 দণ্ড স্বস্তিও তো পাস না। আহ গিন্নি, তুমি আবার সকাল সকাল কি শুরু করেছো? আমার অনুমায়ের ইচ্ছে হয়েছে ওই অফিসে কাজ করার, তাই সে করছে। তোমার এত সমস্যা কিসের বুঝি না বাপু। বলতে বলতে খবরের কাগজটা খুলে বসেন সমীরণ বাবু। কণিকা দেবীর মাথাটা তেতেই ছিল। বরের কথা শুনে আরও জ্বলে উঠলেন তিনি। বললেন, তোমার আস্কারাতেই আমার সংসারটা উচ্ছনে যাচ্ছে। বলি তো তোমার সাধের অনুর ভালোর জন্যই। মেয়ের যে শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে সে বিষয় কোনো খেয়াল আছে তোমার? আরে বাবা, আজকালকার ছেলেমেয়েরা যথেষ্ট কর্মঠ হয়, ও ঠিক সামলে নেবে। তুমি এখন আমায় কড়া করে 1 কাপ চা খাওয়াও দেখি। খবরের কাগজের পাতায় চোখ রাখেন সমীরণবাবু। ওই করেই মরি আমি। বউকে ব্রেকফাস্ট বানিয়ে দাও, বুড়োকে 50 বার চা করে খাওয়াও, আর আমার ছেলে সে তো কোন ট্যুরে গিয়ে বসে আছে। বলতে বলতে রান্নাঘরের দিকে পা বাড়ান কণিকা দেবী। ট্রেনের উইন্ডো সিটে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল অনু। বাড়িতে দিনে দিনে যেন অশান্তি বেড়েই চলেছে। খোলা জানালা দিয়ে ইঞ্জিনের গন্ধ মেশানো শীতল হাওয়া বারবার বিরক্ত করছে ওকে। জানালার রডে মাথা রেখে চোখ বোঝে অনুপমা। অফিস এখনও 1 ঘন্টা লাগবে পৌঁছতে। কত পুরনো কথা মনে পড়ছে আজ। বাপ মা মরা অনুপমার সাথে কৌণিকের পরিচয় হয়েছিল ইন্টার্নশিপের সময়। একটা সময়ের পর দুজনের মধ্যেই একটা ভালোবাসার রেস তৈরি হয়। দুজনে চাকরি পাওয়ার পর কৌণিক বাড়িতে সবটা জানায়। কেউই আপত্তি করেননি, বরং সবাই খুশিই ছিল। সমীরণবাবু তো নিজের মেয়ের মতোই ভালোবাসেন অনুপমাকে। অনুমা বলতে একেবারে অজ্ঞান। কণিকা দেবীও ভালোবাসেন, অনুপমা জানে সেটা, কিন্তু উনি চিন্তাটা বড় বেশি করেন একটু। সবসময়
অনুপমার প্রতি একটা অধিকার বোধ কাজ করে ওনার। কই, কৌণিকের বেলায় তো এতটা বাড়াবাড়ি করেন না। প্রথম প্রথম ভালো লাগতো অনুপমার, মায়ের অভাবটা ছোট থেকেই ফিল করেছে, তাই কণিকা দেবীর এই অধিকার বোধটা ভালো লাগতো। কিন্তু এখন যেন ধীরে ধীরে বিষয়টা লাগাম ছাড়া হয়ে উঠেছে। বিশেষ করে 1 বছর আগে অনুপমার ট্রান্সফার নেওয়ার পর থেকেই যেন কণিকা দেবীর সাথে ওর ঝামেলাটা বেড়েছে অনেক। কণিকা দেবী অনুপমার এত দূরে রোজ যাতায়াত করাটা মোটেও পছন্দ করেন না। কিন্তু অনুও যে নিজের পেশাটাকে ভালোবাসে, তাছাড়া আরও ভালো অপশান পেলে সেটা নেবে না কেন? কৌণিক যে মাঝে মাঝেই অফিসের কাজে বাইরে যায়, তখন তো উনি বাধা দেন না। ভাবতে ভাবতে একবার জানালা দিয়ে উঁকি মেরে দেখে নেয় অনু স্টেশন এসেছে কিনা। হঠাৎই কণিকা দেবীর একটা কথা মনে পড়ে যায় অনুপমার। চলন্ত ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়াবি না। মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যায় অনুপমার। এই ছোট ছোট কথাগুলোর মধ্যে অনেকটা ভালোবাসা জমে আছে। হঠাৎ খেয়াল হয় অনুর 2 দিন পরে পয়লা বৈশাখ। না, বাড়ির সবার জন্য কিছু কিনে নিয়ে যাব। কণিকা দেবী লাল পাড়ের জামদানি খুব ভালোবাসেন। একবার গড়িয়াহাটে ঢুকতে হবে। বিকেলের দিকে সব কাজ সেরে 1 কাপ দুধ চা, 2 চামচ চিনি মিশিয়ে খবরের কাগজটা নিয়ে বসেন কণিকা দেবী। সুগার বর্ডার লেভেলে আছে, কিন্তু অনুপমার হুকুম, চায়ে 8 চামচের বেশি চিনি মেশানো যাবে না। অন্যান্য সময় এসব না পারলেও বিকেলের এই সময়টা উনি নিজের রসনা তৃপ্তি করেই ছাড়েন। মেয়েটা একটু অবাধ্য, তবে কণিকা দেবীর খুব খেয়াল রাখে। যতটা সময় বাড়িতে থাকে পেছনে আঠার মতো লেগে থাকে। ভালোবাসে খুব। কখনো রাঁধতে গিয়ে কণিকা দেবীর সামান্য ব্যথা লাগলেও সেই মেয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে। একবার তো গরম চায়ের কাপ ধরতে গিয়ে অল্প ছ্যাঁকা খেয়েছিল বলে অনু পাড়ার ডাক্তারকে ধরে এনেছিল। গরম চায়ে চুমুক দিয়ে খবরের কাগজটা সামনে মেলে ধরেন কণিকা দেবী। পড়তে পড়তে হঠাৎ একদম কোণার একটা খবরে চোখ যায় কণিকা দেবীর। নির্ভয়াকাণ্ড আবার। কলেজ ফেরত অষ্টাদশী যুবতীকে গণধর্ষণ ও খুন, অভিযুক্ত 5 জন। যদিও প্রমাণের অভাবে গ্রেপ্তার হয়নি কেউই। পড়তে পড়তে ভয় কেঁপে ওঠেন কণিকা দেবী। এক প্রকার শিউরে ওঠেন। আজকাল কি হচ্ছে এসব? আচ্ছা, অনুটাও তো রাত করে বাড়ি ফেরে। ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়? না না, খারাপ কথা ভাবতে চান না কণিকা দেবী, কিন্তু মেয়েটা তো এখনও ফিরছে না। প্রায় 5:30 তো বাজেই। সমীরণ বাবুর কাছে ছুটে যান কণিকা দেবী। হ্যাঁ গো, শুনছো? অনেক তো রাত হলো, মেয়েটাকে একবার ফোন করে দেখো না কোথায় আছে। কণিকা দেবীর কথা শুনে সমীরণবাবু বললেন, আরে এত ব্যস্ত হচ্ছ কেন? ও ঠিক ফিরে আসবে। না না না, আমার মন মানছে না। যা দিনকাল পড়েছে আজকাল, তুমি একটা ফোন করো প্লিজ। স্ত্রীর অনুরোধে অনুপমাকে ফোন করেন সমীরণবাবু। 2-3 বার রিং হয়ে যাবার পরেও কেউ ফোনটা রিসিভ করে না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় কণিকা দেবীর। এত দেরি তো মেয়েটা কোনোদিন করে না। আজ তবে কি হলো? এই, এবার কি হবে গো? কাঠ হয়ে আসা গলায় বলে উঠলেন কণিকা দেবী। ভিড় ট্রেনে হয়তো শুনতে পাচ্ছে না। এত কেন চিন্তা করছো তুমি? স্ত্রীকে বোঝান সমীরণবাবু। ট্রেনে যখন উঠে বসলো অনু, তখন প্রায় 6:15 বাজে। কণিকা দেবীর জন্য মনমতন শাড়ি কোথাও পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে শেষে বাস স্ট্যান্ডের মোড়ের একটা দোকানে সেই শাড়ির দেখা মিলল। কিন্তু ওটা নিতে গিয়ে 5টার ট্রেনটা মিস হয়ে যায় অনুপমার। তারপর অপেক্ষা করতে করতে এই এতক্ষণে আর একটা ট্রেন আসলো। উঠে বসে প্যাকেটগুলোর দিকে তাকিয়ে অল্প হাসে অনু। কণিকা দেবী নিশ্চয়ই খুব খুশি হবেন আজ। শুনছো, পুলিশে একবার খবর দেবে? আমার মোটেও ভালো ঠেকছে না। 7টা বাজতে গেল,
এখনও মেয়েটা আসছে না তো। এই নিয়ে প্রায় 40 বার এক কথা বলে ফেলেছেন কণিকা দেবী। চোখটাও ছলছল করছে। সমীরণবাবু বারবার বুঝিয়ে চলেছেন যে এর আগেও অনুর এরকম দেরি হয়েছে, কিন্তু কে শোনে কার কথা। কাগজে ওই খবরটা পড়ার পর থেকেই ওনার বুকের ভেতরটা কেমন করে উঠছে। এই শোনো না মা, দেখো আজ কি এনেছি। বলতে বলতে ঘরে ঢুকলো অনুপমা। কণিকা দেবী অনুপমার গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকান। প্যাকেটগুলো সোফায় রেখে অনু কিছু বলবে তার আগেই কণিকা দেবী বলে ওঠেন, এত রাতে বাড়ি ফেরার কারণটা কি? মা আসলে একদম চুপ। কি ভেবেছো কি তুমি আমার বাড়িতে স্বেচ্ছাচারিতা চালাবে? কটা বাজে তোমার কোনো খেয়াল আছে? এত রাত করে কেউ বাড়ি ফেরে? মা, তুমি আমার কথাটা শোনো একবার। আমার আর কিচ্ছু শোনার নেই। তোমার বাজে অজুহাত তোমার কাছেই রাখো। এক কাজ করো না, একেবারেই মেরে ফেলো আমাকে। তুমিও বাঁচো, আমিও বাঁচি। এমনিতেও আমাকে তো দেখতে পারো না তুমি। চিৎকার করে কথাগুলো বলে উঠলেন কণিকা দেবী। শুনতে শুনতে অনুরও মাথাটা গরম হয়ে যায়। মা, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। সত্যি বলছি, প্রতিদিনের এই অশান্তি আমার আর ভালো লাগছে না। কি চাওটা কি তুমি? আমি সব কিছু ছেড়ে বাড়িতে বসে থাকি? কি মনে হয় তোমার আমি অফিসে যাই মজা করতে? ওয়ার্কলোড নিতে নিতে আমি ক্লান্ত মা। আর আজ কেন দেরি হয়েছিল জানো? তোমার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। দোকান টু দোকান ঘুরেও পছন্দ হচ্ছিল না। মাঝখান থেকে ট্রেনটা মিস হয়ে গেল। কিন্তু না, তুমি তো কোনো কথাই শুনবে না। আজ কৌণিকের 5টার মধ্যে ফেরার কথা, কিন্তু ফ্লাইট ডিলে হয়েছে। ওর জন্য আসতে লেট হবে। কই, এই বেলা তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না? সব নিয়ম খালি বাড়ির বউয়ের জন্যই, তাই না? আসলে বৌমা বৌমাই হয়, মেয়ে হয় না। ভেতরে চলে যায় অনুপমা। কণিকা দেবী মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন। সমীরণবাবু এগিয়ে এসে বলেন, এই জন্যই বলেছিলাম বাড়াবাড়িটা করো না। কথাটা বলে ঘরে চলে যায় সমীরণবাবু। ছাদের ধার ধরে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে অনুপমা। ওর কথাগুলো কণিকা দেবীকে যত না বেশি আঘাত করেছে, তার থেকেও বেশি কষ্ট ও নিজে পাচ্ছে। হ্যাঁ, মানছে কণিকা দেবী একটু বেশিই বাড়াবাড়ি করেন ওর সাথে, কিন্তু তাই বলে ও কি করে এতগুলো কথা শোনালো ওনাকে? দূরের জঙ্গলটায় কয়েকটা ঝিঝি পোকা একদমে ডেকে চলেছে। মনে আছে এই রকম একটা রাতেই অনুর খুব জ্বর এসেছিল। কণিকা দেবী সারা রাত না ঘুমিয়ে অনুর পাশে বসেছিলেন। অনুর বকবক শুনতে শুনতে মাঝে মধ্যে কৌণিক ক্লান্ত হয়ে বলে ফেলতো, একটু শ্বাস নিয়ে নে, আমাকেও নিতে দে, তারপর আবার মহাভারত খুলে বসিস। গাল ফোলানো অনুর মুখটা তুলে কণিকা দেবী বলতেন, ও আমাদের বকবকি রাধিকা, ও থামলে তো পুরো বাড়িই থেমে যাবে। না, খুব কষ্ট হচ্ছে অনুর, খুব কষ্ট হচ্ছে। কী রে, আর কতক্ষণ মুখ ভার করে দাঁড়িয়ে থাকবি? ঠান্ডা লেগে যাবে তো। কাঁধে কারো উষ্ণ স্পর্শ পেয়ে পাশে তাকায় অনুপমা। কণিকা দেবী হাসি মুখে তাকিয়ে আছেন ওর দিকে। কান্না ভেজা গলায় অনুপমা বলে, আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি মা, বিশ্বাস করো, আমি বলতে চাইনি। অনুপমার হাতটা ধরে কণিকা দেবী বলেন, জানি তো ওইটুকু মান অভিমান মা মেয়ের মধ্যে চলে। আসলে আমি তোর জীবনে একটু বেশি নাক গলিয়ে ফেলেছি রে। এভাবে বলো না মা। বয়স তখন বোধহয় আমার 25 কি 26। হসপিটালে লেবার রুমে শুয়ে আছি বলাটা ভুল, ছটফট করছি বললেই চলে। ভেবেছিলাম আমার বাচ্চাটাও আমার মতোই ছটপটে হবে। একটা ফুটফুটে মেয়ে হলো, জানিস, ঠিক ডল পুতুলের মতন দেখতে।
ছোট্ট ছোট্ট হাত পা, কোঁকড়া কোঁকড়া চুল। কিন্তু ডাক্তার জানিয়ে দিলেন ও মৃত। বুঝতে কিছুটা সময় নিয়েছিলাম যে আমার জ্যান্ত পুতুলটা আর জ্যান্ত নেই। তারপর কেটে গেছে কতকগুলো বছর। মেনে নিয়েছিলাম সত্যিটা, এগিয়েও গিয়েছিলাম। তারপর তুই এলি, সেই ছটপটে দুরন্ত একটা পাখি। মেয়ের খুব শখ ছিল আমার। তোকে যেদিন আশীর্বাদ করতে গেলাম সেই দিনই তোকে দেখে আমার ওই জ্যান্ত পুতুলটার কথা মনে পড়ে গেল। তবে বেশি চিন্তা করতে গিয়ে তোকে আমি বড় বেশি বেঁধে ফেলেছি। সব সম্পর্কেই স্পেস লাগে, ভুলে গিয়েছিলাম আমি। তাই তো তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস। কে বলেছে আমি দূরে চলে গিয়েছি? এই তো তোমার ঘাড়ে চেপে বসলাম, আর নামছি না। কণিকা দেবীকে জাপটে ধরে কথাটা বলে অনুপমা। আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? ওই দেখো। অনুর চোখ দুটো সযত্নে মুছে দেন কণিকা দেবী। কৌণিক বাড়িতে ফিরেই বাবার মুখে পরিবেশ গরমের খবর পেয়েছিল। বেচারা ভেবেছিল ঘরে ঢুকে মা আর বউকে নতুন শাড়ি দিয়ে ভাব করাবে, কিন্তু ছাদে এসে যে এমন একটা দৃশ্য দেখতে পাবে ও ভাবতেই পারেনি। চলে আয়, অত দেখে কোনো লাভ নেই। ওদের মা মেয়ের ব্যাপার ওরাই মিটিয়ে নিয়েছে, তুই আমি তো নিমিত্ত মাত্র। সমীরণবাবু পেছন থেকে কথাটা বলেন। কৌণিকও অল্প হেসে নিচে নেমে যায়। কণিকা দেবী অনুর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার শাড়িটা কই? অনুপমা মিষ্টি হেসে বলে, নিচে রাখা আছে। আমি কিন্তু এবার নববর্ষে তোর কোনো কথা শুনবো না। 4টে মিষ্টি খাবো বলে দিলাম। তারপর 4 দিন করলার রস 2 বেলা খাওয়াবো, কেমন? অনুর কথায় ওর পিঠে একটা মেরে দিয়ে কণিকা দেবী বলেন, পাজি মেয়ে কোথাকার। আচ্ছা ঠিক আছে, কি মিষ্টি খাবে বলো? একটু ভেবে কণিকা দেবী বলেন, 2টো রসগোল্লা, 2টো কাঁচাগোল্লা, একটা ক্ষীরের সন্দেশ। আর আর কি? চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে অনু। আর এই যে আমার একটা পাগলি মেয়ে আছে, ওই তো আমার প্রাণহরা। ওর 2টো মিষ্টি বাক্য শুনে আমার মন জুড়াবে। অনুপমা মিষ্টি হেসে জড়িয়ে ধরে শাশুড়ি মাকে, না না মাকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।